প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যোগ ও বিয়োগের ধারণা পাবার চেষ্টা করব। আর আমি আশা করি তোমরা বাড়িতে সকলেই প্র্যাকটিস করছো। তো আজ আমরা যোগ ও বিয়োগের ধারণা পাবার চেষ্টা করব। তো প্রশ্ন: কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হয়? কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হয়? প্রশ্নটা কি? কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হয়? তো এই নিয়মগুলো বা এই সূত্রগুলো ভালো করে রপ্ত করতে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। একটু মন দিয়ে শোনো। যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। লেখো, যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া বোঝায়। ঠিক আছে? কোনো জিনিস বা সংখ্যা, কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু বৃদ্ধি পেলে, কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হয়। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আমি বলেছি প্রশ্নটা ছিল কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হয়। ধরো একটা অঙ্ক দেয়া হলো, সেই অঙ্কটা যোগ হবে কিনা সেটা কি করে বুঝবে? তো যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া বোঝায়। কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হয়। এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে নাও। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে, এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। এই যে শেষের যে লাইনটা লেখালাম, শেষের কথাটা ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। এখন এই কথাটা তোমাদের যখন আমি গুণ শেখাবো তখন আরো ভালো করে এটা তোমরা বুঝতে পারবে। তো এখন বোঝার চেষ্টা করো। আমি বলেছি যে এক কথায় বেড়ে গেলে যোগ হয়, মানে কোনো কিছু বেড়ে গেলে যোগ হয়। কোনো কিছু বলতে কি বোঝায়? সেটা জিনিস হতে পারে, সংখ্যা হতে পারে, তাহলে যে কোনো কিছু হতে পারে।
বেড়ে গেলে যোগ হয়, কিন্তু আমি এখানে বললাম আবার ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। ধরো যেমন এই যে কথাগুলো লিখলাম, তো এই কথাগুলো তোমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু কোন ক্ষেত্রে যোগ হবে সেটা তুমি ধরতে পারবে। আবার বলি যে কোনো কিছু বেড়ে গেলে, সেটা জিনিস হোক, সংখ্যা হোক, বা যা কিছুই হোক, বেড়ে গেলে যোগ হবে, কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়তে হবে। মানে একই সংখ্যা নিয়ে যদি বেড়ে যায়, বারবার যদি একই সংখ্যায় বাড়ে, তাহলে সেটা অন্য কিছু হবে, আমরা পরের ক্লাসে বলবো। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। ধরো একটা অঙ্ক দিচ্ছি, যেমন অঙ্কটা টোকো, তাহলে বুঝতে পারবে। বিষ্ণুপুরের মেলায়, এই যে বিষ্ণুপুরের মেলায়, একটু তাড়াতাড়ি লিখতে হবে, প্রশ্ন লিখছি তো। বিষ্ণুপুরের মেলায় প্রথম দিন 2365 জন, দ্বিতীয় দিন 3406 জন, এবং তৃতীয় দিন 4112 জন লোক এসেছে। তিন দিনে মোট কতজন লোক এসেছে? তিন দিনে মোট কতজন লোক এসেছে? জিজ্ঞাসা চিহ্ন, কারণ প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা আরেকবার ভালো করে বুঝে নাও। বিষ্ণুপুরের মেলায় প্রথম দিন 2365 জন, দ্বিতীয় দিন 3406 জন এবং তৃতীয় দিন 4112 জন লোক এসেছে। তাহলে 3 দিনে মোট কতজন লোক এসেছে? বুঝতে পেরেছ? তাহলে দেখো, প্রথম দিন এসছে মেলাতে 2365 জন, দ্বিতীয় দিন এসছে 3406 জন, আর তৃতীয় দিন এসছে 4112 জন। 3 দিনেই লোক এসছে, 3 দিনেই লোক এসেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, আর হচ্ছে তৃতীয় দিন। তাহলে 3 দিনে মোট কত লোক এসছে? তাহলে 3 দিনে মোট কত লোক এসেছে, তাহলে কি লোক সংখ্যা, এই 3 দিনের লোক সংখ্যা একসঙ্গে করলে বাড়বে না কমবে? বাড়বে, তাই তো? এখানে বাড়বেই তো। প্রথম দিনে এতজন, দ্বিতীয় দিন এতজন, তৃতীয় দিন এতজন, তাহলে 3 দিনে মোট কতজন? তাহলে 3 দিনের লোক সংখ্যা একসঙ্গে করলে বাড়বেই। আবার দেখো, ভিন্ন ভিন্ন সংখ্যায় এসছে, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়বে। কিন্তু প্রথম সংখ্যাটা, প্রথম দিন এসছে 2365 জন, দ্বিতীয় দিন 3406 জন, তৃতীয় দিন 4112 জন। তাহলে সংখ্যাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তাই আমি বলেছিলাম যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে, বেড়ে গেলে যোগ হবে, কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। ঠিক আছে? কারণ বেড়ে গেলে কিন্তু গুণও হয়, বেড়ে গেলে যেমন যোগ হয়, বেড়ে গেলে গুণ হয়। তাহলে কোন ক্ষেত্রে যোগ হবে? আমি বলেছি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। তাহলে এখানে যোগ করো। প্রথম দিন এসছে
লিখে লিখে করতে পারো। প্রথম দিন সমান 2365 জন। দ্বিতীয় দিন দিনের নিচে ডট দিয়ে দাও। দ্বিতীয় দিন এসছে কতজন? 3406 জন। প্রত্যেকটা সংখ্যা নিচে নিচে সোজা করে লিখতে হবে, লেখো। আর ডান দিক অবশ্যই লেবেল হবে। তারপরে হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিন এসছে কতজন? 4112 জন। তাহলে 3 দিনের লোক সংখ্যা কত হবে? নিশ্চয়ই লোক সংখ্যা বেড়ে যাবে, তার মানে যোগ হবে। আবার দেখো সংখ্যাগুলো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। এই কথাটা মনে রাখবে, বেড়ে গেলে যোগ হবে, কিন্তু এটাও মনে রাখবে যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। শুধু বাড়লে তো যোগই হয় না, গুণও হয়, কারণ গুণের বেলাও তো বাড়ে, যোগের বেলাও বাড়ে, কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে। দেখো প্রথম দিনের যে লোক সংখ্যাটা একরকম, দ্বিতীয় দিনের লোক সংখ্যাটা আরেক রকম, আর তৃতীয় দিনের লোক সংখ্যাটাও আরেক রকম। মানে 3 দিনের লোক সংখ্যা ভিন্ন ভিন্ন, অথচ 3 দিনের লোক সংখ্যা যদি আমরা একসঙ্গে করি, একত্রিত করি, তাহলে সংখ্যাটা বেড়ে যাবে, তার মানে এখানে যোগ হবে। তাহলে 3 দিনে মোট কতজন লোক এসেছে সেটা আমরা যোগ করে বের করব। তাহলে কোন ক্ষেত্রে যোগ হয় বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে আমরা যোগটা এবার করি। 6 আর 5 কত? 11, 12, 13। 13 3, দেখো এখানে কিন্তু লাইনটা সোজা করে লিখতে হবে। 13 3 হাতে 1, এই একটা দ্বিতীয় লাইনের মাথার উপরে লেখো। 6 আর 1 7, 0 7ই হবে, 1 8। এখানে হাতে কিছু নাই, তা নাই তো নাই। 4 3 7 আর 1 8, হাতে কিছু নেই। 4 3 7 আর 2 9। আরেকবার দেখে নাও। 6 আর 5 11, 12 13, হাতে 1 1 বাদিকের লাইনের মাথার উপরে লিখলাম। 6 আর 1 7 আর 1 8, হাতে কিছু নেই। 4 3 7 আর 1 8, হাতে কিছু নেই। 3 2 5 আর 4 9, এতজন। তাহলে একটা উত্তর লিখতে হয়। উত্তর 3 দিনে মোট 9883 জন লোক এসেছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা দেখো আর একটু ভালো করে বুঝে নাও। আমাদের প্রশ্ন ছিল কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হয়। কারণ তোমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ এই যে চিহ্নগুলো, 4টে চিহ্ন, এই 4টে চিহ্ন মানে কখন কোন ক্ষেত্রে তাহলে যোগ হবে, কোন ক্ষেত্রে বিয়োগ হবে, কোন ক্ষেত্রে গুণ হবে, কোন ক্ষেত্রে ভাগ হবে, এটা তোমাদের জানতে হবে। তো আমরা আজকে শেখাচ্ছি কখন বা কোন ক্ষেত্রে যোগ করতে হবে। আমি বলেছি যোগ মানেই তো যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বেড়ে যাওয়া। এখন আমি বলেছি যে কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হবে। সেই বেড়ে যাওয়াটা কেমন? ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়বে। কারণ এখানে দেখো 3 দিন মেলাতে লোক এসেছে, তো 3 দিনের লোক সংখ্যাটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু 3 দিনের লোক সংখ্যা আবার একসঙ্গে করলে বাড়বে সেটা। তাই এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়েছে বলে যোগ হবে। তাহলে আমরা বুঝলাম ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে, যদি কোনো সংখ্যা বা কোনো কিছু বেড়ে যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে যোগ হবে, কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়বে, এইটা তোমরা মাথায় রাখবে।
আমরা এখন তাহলে দ্বিতীয় প্রশ্নের বেলাতে আসি। প্রশ্ন আবার ওই একই রকম প্রশ্ন, কখন বা কোন ক্ষেত্রে বিয়োগ হয়? ঠিক আছে, আমরা যোগ শিখেছি কোন ক্ষেত্রে যোগ হয়, এখন কোন ক্ষেত্রে বিয়োগ হয়। বিয়োগ মানেই হচ্ছে বাদ দেওয়া। দেখো, বিয়োগ মানেই হলো বিয়োগ মানে হলো বাদ দেওয়া অর্থাৎ বাদ দেওয়া মানে তো কমে যাবে, অর্থাৎ কমে যাওয়া। এটা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বিয়োগ করা মানে বাদ দেওয়া, বাদ দেওয়া মানেই কমে যাওয়া। তো কোন কোন ক্ষেত্রে কত রকম ভাবে কমতে পারে? ধরো, আমরা তো এক কথায় বলেছি যে কমে যাওয়া বা বাদ দেওয়া। এখন কোন কোন ক্ষেত্রে বাদ যাবে বা কোন কোন ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কমে যাচ্ছে? ধরো, কোনো কিছু নষ্ট হলে পচে গেলে বা হারিয়ে গেলে ঠিক আছে, বা খরচ করলে বা কাউকে কিছু দিয়ে দিলে ঠিক আছে। ধরো, কোনো কিছু নষ্ট হয়ে গেল, পচে গেল, হারিয়ে গেল বা খরচ হয়ে গেল বা কাউকে কিছু দিয়ে দিলে, দিয়ে দেওয়া মানে তো কমে যাওয়া। দিয়ে দিলে, এখন ইত্যাদি ক্ষেত্রে মানে এইরকম যত বোঝাবে, মানে অর্থাৎ কমে যাবে মানে বাদ যাবে। ঠিক আছে, তাহলে ইত্যাদি ক্ষেত্রে বিয়োগ হবে, বিয়োগ হয়। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে হবে। আমরা আগেই বলেছি বিয়োগ মানে বাদ যাওয়া বা কমে যাওয়া। এখন এই যে কমে যাওয়াটা তো নানানভাবে হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি। যেমন, কিছু যদি নষ্ট হয়ে যায়, এখন নষ্ট হওয়া মানেই তো কমে যাওয়া। কোনো কিছু যদি পচে যায়, হারিয়ে যায়, তার মানেই তো সেটা কমে যাওয়া। খরচ হয়, তার মানেই কমে যাওয়া। কাউকে কিছু আমরা যদি দিয়ে দেই, তাহলেও তো সে কমে যাওয়া। মানে এইরকম ইত্যাদি ক্ষেত্রে যদি কমে যাওয়া বোঝায়, তাহলেই বিয়োগ হবে। এইটা মাথায় রাখ। এখন এক্ষেত্রেও কিন্তু এই যে যদি ধরো যে একটা সংখ্যা থেকে যদি কিছু সংখ্যা কমে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বাদ দিতে হবে। কমে যাওয়া মানে বাদ দিতে হবে, তার মানে বিয়োগ হলো। কিন্তু তুমি যদি
যদি একই সংখ্যা বারবার বিয়োগ করো তাহলে সেক্ষেত্রেও কমে যাবে, কিন্তু তখন আমরা সেটা তার বেলাতে আমরা পরের ক্লাসে বলবো। আর কমে গেলে আবার ভাগও হয়, যেমন ওখানে আগে বলেছিলাম যে বেড়ে গেলে যেমন যোগ হয় গুণ হয়, তেমনি কমে গেলে ভাগও হয় বিয়োগও হয়। কোন ক্ষেত্রে ভাগ হবে সেটা ভাগের দিন আমরা বলবো। তো আজকে কোন কোন ক্ষেত্রে বিয়োগ হয় সেটা আমরা বললাম, যে এক কথায় কমে যাওয়া। কিন্তু এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি কমে যায়, যেমন যোগের বেলাতে ছিল ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়, এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে কমে গেলে সেক্ষেত্রে বিয়োগ হবে। আচ্ছা, ধরো যেমন আমি একটা অঙ্ক দিচ্ছি যে একটি আম গাছে 2901টি আম ধরেছে। 2901টি আম ধরেছে। ঝড় হয়েছে, ঝড়ে 812টি আম পড়ে গেল। ঝড়ে 812টি আম পড়ে গেল। তবে এখন গাছে কতগুলি আম রইল? কতগুলো আম রইল? ঠিক আছে, তো এই যে ঝড়ে পড়ে গেল, গাছে আম ধরেছে 2901টি, সেখান থেকে ঝড়ে কিছু আম পড়ে গেল, যাই পড়ুক না কেন, 812টি আম আমি দিয়েছি, ঝড়ে 812টি আম পড়ে গেল, তাহলে গাছ থেকে 812টি আম কমে গেল। তাহলে এখানে তো কমে যাচ্ছে। এখন গাছে কতগুলো আম আছে? আগের থেকে আম তো বাড়বে না, ঝড়ে তো পড়ে গেছে, তাহলে পড়ে যাওয়া মানে তো কমে গেল। তাহলে এখন গাছে কতগুলো আম রইল সেটা হিসেব করে বের করবো, কিন্তু কমে গেল আম, ঝড়ে তো পড়ে গেছে, পড়ে যাওয়া মানে কমে গেল। কমে গেলে আমরা বলেছি বিয়োগ হবে। ছিল, এই যে ছিল 2901টি আম, পড়ে গেল 812টি আম। এখানে একক, দশক, শতক, হাজার গাছে আম ছিল 2901টি, 4 অঙ্কের সংখ্যা, আর ঝড়ে পড়ে গেল 812টি, 3 অঙ্কের সংখ্যা। তাহলে আগে আমাকে ডান দিক লেবেল করে লিখতে হবে সব সময়। এই যে 812 লিখতে গেলে 1-এর নিচে 2, 0-এর নিচে 1, 9-এর নিচে 8, 2-এর নিচটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এই এতটি, এখানে ডট দিয়ে দাও, আম, বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ দিয়ে দাও, চিহ্নটা বিয়োগ হবে, কারণ বাদ দেওয়া মানেই তো কমে যাওয়া, আর কমে যাওয়া মানে বিয়োগ হওয়া, তাই বিয়োগ চিহ্ন। এখন এই বিয়োগটা তোমাদের দেখো, উপরে আছে 1, নিচে 2, তো ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাহলে আমাকে আগের দশক থেকে আমাকে কিছুটা ধার নিতে হবে, মানে 1 দশক ধার নিতে হবে, 1 দশক ধার। তো 0 থেকে তো আমি, 0 তো কোনো মান নেই,
শূন্য এক দশক মান এই একককে দিতে পারবে না, এককে দিতে পারবে না। তাহলে শতকের ঘরে চলে যাই। 9 থেকে 1 শতক ধার নিয়ে নাও, মানে 1 শতক নিয়ে নাও। তাহলে 1 শতক নিলে এখানে থাকছে 8 শতক, ঠিক আছে। আর একে এই শূন্যকে দিয়ে দাও, এই যে এখান থেকে 1 শতক ধার নিলে দশককে আমি ওই 1 শতক দিয়ে দিচ্ছি। 1 শতক মানে 10টা দশক, ঠিক আছে, একক দশক, 10 দশক। 1 শতক মানে 10 দশক। এখানে শূন্যকে আমরা 10 দিচ্ছি, শূন্যর সঙ্গে 10 যোগ করলে 10ই হয়। এবার এই 10 দশক থেকে আমরা 1 দশক ধার দিচ্ছি এই 1কে, তাহলে এটা হয়ে গেল 9। আর 10 একক, 1 দশক মানে 10 একক, তাই এই একককে 10 দিচ্ছি। 10 আর 1 11। সংখ্যাটা আমাদের উপরে হলো 11। 11 থেকে 2 বাদ দিলে 9। দ্বিতীয় লাইনে দশকের ঘর, 9 থেকে 1 বাদ দিলে 8। 8 আর 8, 8 থেকে 8 বাদ দিলে 0। আর এই 2 এর নিচে কোনো সংখ্যা নাই, মনে মনে 0 আছে। 2 থেকে 0 বাদ দিলে 2ই থাকে। 2089টি আম গাছে এখনো আছে। দেখো, এই যে বিয়োগে ধার নেওয়া বিষয়টাও আমরা পরে অন্য একদিন আলোচনা করব। তবু আর একটু আমি বলে দিই, এইখানে আম ছিল আমাদের 2901টি, ঝড়ে পড়ে গেল 812টি। পড়ে যাওয়া মানে কমে যাওয়া বোঝাচ্ছে, তো কমে গেলে বিয়োগ হবে। এখন এই যে বিয়োগ করতে গিয়ে আমরা কি দেখলাম, উপরে আমাদের এককের ঘরে 1 আছে। 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না, তাই আমাকে দশকের ঘর থেকে ধার নিতে হবে। দশকের ঘরে ছিল 0, 0 থেকে তো নেওয়া যাবে না, তাই শতকের ঘর থেকে নিলাম 1 শতক নিলাম, মানে 10 দশক। দশককে, শূন্যকে 10 দশক দিলাম, তাহলে 10ই হলো। 10 আর 0 যোগ করলে 10ই হলো। এবার এই 10 থেকে আমরা 1 দশক ধার দেব। 1 দশক ধার দিলে হবে 10 একক, আর এখানে আছে 1, এককের ঘরে 1, তাহলে 10 আর 1 11 একক। আর এই 10 দশক থেকে 1 একক দিয়ে দিলাম, তাহলে থাকলো 9 দশক। এখানে থাকলো 9 দশক। 1 দশক দিয়ে দিলাম, মানে 10 একক দিয়ে দিলাম এককে, তাহলে 1 আর 10 একক মিলে 11 একক। এই 11 থেকে 2 বাদ দিলে 9। সংখ্যাটা এখন বড় হয়েছে। 11 থেকে 2 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 থেকে 8 বাদ দিলে 0। আর এই 2 আছে, নিচে কিছু নাই, মনে মনে 0। 2 থেকে 0 বাদ দিলে 2, এতটি আম। তাহলে এরও একটা উত্তর লিখতে হয়, এখন গাছে এতটি আম আছে। এখন গাছে 2089টি আম আছে। এখানে দেখো সংখ্যাটাও ভিন্ন ভিন্ন। ছিল 2901টি আম, আর পড়ে গেল 812টি আম। তাহলে যা আমের সংখ্যা ছিল আর যা পড়ে গেল সংখ্যা দুটো কিন্তু আলাদা। তাহলে এখানেও আমি বলেছি ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি দেখি যে কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। এক কথায় কমে গেলেই বিয়োগ হচ্ছে। কোনো কিছু যদি কমে যায়, কোনো কিছু থেকে যদি কমে যায়, কিছু একটা কমে যায়, কমে গেলেই বিয়োগ হবে। কিন্তু সেটা আবার ভিন্ন ভিন্ন সংখ্যায় কমছে। ছিল 2901টি এই সংখ্যাটা, সেখান থেকে কমে গেল 812টি আম, এই 812 সংখ্যাটা। তাহলে দুটো সংখ্যা আলাদা।
তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে সংখ্যার ক্ষেত্রে যদি কম বোঝায় মানে কমে যাওয়া বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে বিয়োগ করব। তো এই বিয়োগটা আমরা করলাম। এখন গাছে 2089টি আম আছে। এবার দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, তাহলে প্রশ্ন, এই প্রশ্নটা আগে লিখে নাও, তারপরে যা বলার সেটা বলবো। তোমার বাবা তোমাকে, লেখো তোমার বাবা তোমাকে 995 টাকা দিল। 995 টাকা দিল। এরপর মা আরো, লেখো এরপর মা আরো 185 টাকা দিল। তুমি ওই টাকা থেকে $1075 টাকার বই কিনলে। এখন তোমার কাছে কত টাকা থাকলো বা আছে? এখন তোমার কাছে আর কত টাকা আছে? আচ্ছা, প্রশ্নটা ভালো করে লিখে নাও। আমি আরেকবার প্রশ্নটা বলছি। তোমার বাবা তোমাকে 995 টাকা দিল। এরপর মা আরো 185 টাকা দিল, মানে তোমাকেই দিল। তোমার বাবা প্রথমে তোমাকে 995 টাকা দিয়েছে, এরপর মা আবার 185 টাকা দিল, মানে তোমাকেই দিল। তাহলে তোমার বাবা দিয়েছে টাকা, তোমার মা দিয়েছে টাকা। তুমি ওই টাকা থেকে 1075 টাকার বই কিনলে। ঠিক আছে, বই কিনলে, 1075 টাকার বই কিনলে। তো কেনা মানে তুমি 1075 টাকা বইয়ের দোকানদারকে দিয়ে দিয়েছো। কিনছো, কোনো কিছু কিনছো মানে সেই টাকাটা তোমার খরচ হয়ে গেছে, সেই টাকাটা তুমি দোকানদারকে দিয়ে দিয়েছো। তাহলে 175 টাকা তুমি বই কিনেছো, মানে 175 টাকা তোমার খরচ হয়েছে। এখন তোমার কাছে আর কত টাকা আছে? তাহলে তোমার বাবা তোমাকে টাকা দিয়েছে, মা টাকা দিয়েছে, দুজন টাকা দিয়েছে। তুমি সেই টাকা নিয়ে বইয়ের দোকানে গিয়ে বই কিনে আনলে, কিছু টাকার বই কিনে আনলে। কেনার পরে তুমি দেখলে তোমার কাছে আর কত টাকা আছে, সেটাই তোমাকে হিসাব করে বলতে হবে এখন তোমার কাছে আর কত টাকা আছে। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে বা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি করবে। এই যে এই অঙ্কটা যোগ হবে না বিয়োগ হবে, না দুটোই হবে, যোগও আছে না বিয়োগও করতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। আমি এই অঙ্কটা দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য, যেহেতু আজকে আমি তোমাদেরকে বলেছি যোগ বিয়োগের ধারণা আমরা পাবো আজকে এই ক্লাসে। তো আমরা যোগের ধারণা পেয়েছি, যদি বেড়ে যায় যোগ হয়, আর যদি কমে যায় তাহলে বিয়োগ হয়, এক কথায়। তাহলে দেখো এই অঙ্কটায় কি কি জিনিস আছে, আমরা যোগ বিয়োগ কি দুটোই করব, না শুধু যোগ করব, না শুধু বিয়োগ করব। দেখো তোমার বাবা কত টাকা দিয়েছে তোমাকে,
995 টাকা। তারপর মা আবার কত টাকা দিয়েছে? 185 টাকা। তাহলে দুজনে টাকা দিয়েছে, তাহলে টাকা তোমার কাছে বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, কারণ তোমার বাবা দিয়েছে, আবার তোমার মাও দিয়েছে, সেই তোমাকেই দিয়েছে। তোমার বাবা দিয়েছে 995 টাকা আর মা দিয়েছে 185 টাকা। তো এই দুটো টাকার পরিমাণ তো তোমাকে দিয়েছে তোমার বাবা আর মা মিলে। তোমার বাবাও তোমাকে দিয়েছে, তোমার মাও তোমাকে দিয়েছে। তাহলে এই দুটো টাকা তো তোমার কাছেই আছে, মানে তোমার পকেটেই আছে বা তোমার হাতে আছে। তাহলে এই দুটো টাকা মিলে কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তাহলে এই দুটো টাকা মিলে কত হবে? সেইটা মানে বেড়ে যাবে, তার মানে এটা যোগ হবে। তাহলে এই অংশটুকু যোগ হবে। টাকা তোমাকে দুজন দিয়েছে, তোমার বাবা দিয়েছে, তোমার মা দিয়েছে। তাহলে দুটো টাকাই তোমার কাছে আছে, দুটো টাকা মিলে কি হবে? বেশি হবে, তার মানে যোগ হবে। তাহলে যোগ করো এটা। 5 5 10, হাতে 1, 1 এই দশকের ঘরের মাথার উপরে গোল দিয়ে রাখো, মানে এখানে যোগ হবে, দশকের ঘরের সাথে যোগ হবে। 9 আর 1 10 আর 8 18, আবার হাতে 1, শতকের ঘরের মাথার উপরে 1 লিখে রাখো। তাহলে 9 আর 1 10 আর 1 11, শতকের ঘরে 11 আর বাঁদিকে 1 লেখো। তাহলে 1180 টাকা বা 1180 টাকা তোমার কাছে হলো, দুজনে মিলে দিয়েছে। তাহলে টাকাটা বেড়ে গেল, মানে যোগ হলো। এইবার তুমি এই টাকা থেকে বই কিনেছো, এই যে 1075 টাকা তো কিনেছো, মানে খরচ হলো। 1075 টাকা তুমি দোকানদারকে দিয়ে দিয়েছো, কারণ তুমি তো বই কিনেছো, টাকা না দিলে তো বই দেবে না। তাহলে তোমার কাছে কত আছে? তোমার বাবা আর মা দুজনে টাকা দেবার পরে 1180 টাকা হয়েছে। এই টাকা থেকে তুমি বই কিনেছো, মানে খরচ করেছো। তাহলে কি হবে? খরচ মানে কমে যাওয়া, বিয়োগ হবে। তাহলে এই টাকাটা বিয়োগ হবে। 1075 টাকার বই কিনেছো, তো কিনেছো মানেই তো কমে যাবে। তোমার কাছে যা টাকা ছিল সেখান থেকেই তুমি 1075 টাকা দিয়েছো, তাহলে কমে গেল, 1075 টাকা কমে যাবে, তার মানে বিয়োগ হবে। তাহলে আবার দেখো, 0 থেকে 5 বিয়োগ করা যাবে না। দশকের ঘর থেকে 1 দশক ধার নাও। 1 দশক ধার নিলে দশকের ঘরে থাকলো 7 দশক, আর ওই 1 দশকটা একককে দিয়ে দাও, শূন্যকে। তাহলে 0 আর 10 মিলে 10ই হলো। এবার দেখো, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 আর 7 থেকে 7 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে একই থাকে, আর বাদিকে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, লিখতেও পারো না লিখলেও হবে। 105 টাকা। ঠিক আছে? তাহলে দেখো, তোমার বাবা আর মা মিলে তোমাকে 1180 টাকা দিয়েছে। সেই টাকা থেকে তুমি 1000 টাকার বই কিনেছো, মানে খরচ করেছো, মানে টাকাটা কমে গেল, তার মানে বাদ দিতে হবে। বাদ দিয়ে তোমার কাছে কত হলো? 105 টাকা। বিয়োগটা কেমন করে করলে আবার একটু বলে নিই। 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, ছোট থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। তাহলে দশকের ঘরে আছে 8, ওখান থেকে 1 দশক ধার নাও। দশকের ঘরে থাকবে 7 দশক, আর 1 দশক মানে একটা 10, আর এই 0কে দিয়ে দিলাম 10টা। তাহলে 10 আর 0 মিলে যোগ করে হলো 10। এইবার 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থেকে 7 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে একই থাকে, শূন্যের মান নাই। আর এদিকে 0 কেটে দিলাম। তাহলে উত্তর, নিচে উত্তর লিখবে, সব প্রশ্নেরই তো উত্তর হবে। এখন তোমার কাছে আর কত টাকা আছে তুমি লিখবে। এখন ওই তোমার কাছে মানে আমার কাছে লিখবে, যেহেতু উত্তরটা তুমি লিখছো আর আমি প্রশ্ন করেছি যে এখন তোমার কাছে, তুমি উত্তর লিখছো, তুমি লিখবে আমার কাছে। এখন
আমার কাছে আর 105 টাকা আছে। ঠিক আছে, দেখো তাহলে আরেকবার বলে দিই। আমি এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে যোগ আর বিয়োগ দুটোই দিয়েছি তোমাদের বোঝার জন্য। কারণ আমি আগে শিখিয়েছি যোগের ধারণা, কখন যোগ করতে হয়, বেড়ে গেলে যোগ করতে হয়, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়লে যোগ হয়। পরে শিখিয়েছি কখন বিয়োগ হয়, এক কথায় কমে গেলে, কিন্তু ভিন্ন সংখ্যাগুলো ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন সংখ্যায় যদি কমে যায়, তোমার কাছে একটা টাকা আছে, সেখান থেকে একটা টাকা খরচ করলে, যদি দুরকম সংখ্যা হয়, দুরকম সংখ্যা নিয়ে যদি কমে যায় তাহলে বিয়োগ হয়। এই অঙ্কটার বেলাতে আমরা দিলাম একই সঙ্গে যোগ হলো বিয়োগ হলো। কি করে ধরবে? ওই যে দেখলে তোমার বাবাও তোমাকে টাকা দিয়েছে, মাও টাকা দিয়েছে, তাহলে দুজনেই তো তোমাকে দিয়েছে, তাহলে তোমার টাকাটা বেড়ে গেল, সেই টাকা দুটো যোগ হয়ে গেল। সেইখান থেকে তুমি খরচ করলে, যা খরচ করলে সেই টাকা থেকে বাদ দেবে, মানে কমে গেল। তাহলে এইভাবে তোমাকে প্রশ্নের মানেগুলো বুঝতে হবে। তুমি যদি কথার মানেগুলো না বুঝতে পারো আর বাংলা যদি ভালো করে না পড়তে পারো, তাহলে তুমি অঙ্ক বুঝবে না, তোমরা অঙ্ক বুঝবে না। তাহলে এই যে প্রত্যেকটা কথা আমি যে লিখেছি, অঙ্কের যে ভাষাগুলো, অঙ্কের যে কথাগুলো তোমাকে পরিষ্কার বুঝতে হবে, তোমাকে পরিষ্কার করে বাংলা পড়তে হবে, তবে তুমি তার মানেটা বুঝতে পারবে। তোমার মাথায় এই কথাগুলোর মানে ঢুকবে। আর যে যত ভাষার মানে, কথার মানে বুঝতে পারবে, সে তত বেশি, তত ভালো অঙ্ক পারবে, নাহলে পারবে না। এই যে তোমার বাবা তোমাকে 195 টাকা দিল, এই কথাটা তুমি পড়লে, ভালো করে স্মুথলি তুমি পড়লে, এরপর মা আরো 185 টাকা দিল, মানে তোমাকেই দিল, তাহলে এই দুটো টাকা তোমার কাছে এলো। তো তুমি যদি এটা না বুঝতে পারো, না পড়তে পারো, পড়ে যদি মানে বুঝতে না পারো, তাহলে অঙ্ক পারবে না। তাহলে এই দুটো টাকা মিলে তোমার কাছে মোট টাকা হলো, মানে যোগ হলো। তুমি ওই টাকা থেকে, মানে যে টাকা তোমার কাছে হলো, ওই টাকা থেকে 1075 টাকার বই কিনবে। এই যে এই কথাটা পড়ে যদি তুমি মানে বুঝতে না পারো, বই কিনেছো মানে খরচ হলো, তাহলে তোমার টাকা থেকে যা খরচ হলো সেটা তুমি বাদ দেবে। তা বাদ দিয়ে বলেছে এখন তোমার কাছে আর কত টাকা আছে। এইভাবে বের করলে, বিয়োগ করার পরে দেখলে কত আছে, 105 টাকা, সেটাই উত্তর লিখলে। এখন আমার কাছে, প্রশ্ন ছিল এখন তোমার কাছে কত টাকা আছে, তুমি লিখবে এখন আমার কাছে আর এত টাকা আছে। বিয়োগটা আর একবার বলে দিই প্রসেসটা। এই যে একক, দশক, শতক, হাজার, 4 অঙ্কের সংখ্যা। এককের ঘরে শূন্য আছে, নিচে 5, শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না। আমরা দশকের ঘর থেকে ধার নিলাম, দশকের ঘরে 8 আছে, 8 দশক, 1 দশক ধার নেব সব সময়, তাহলে 7 দশক থাকলো। 1 দশক মানে একটা 10, শূন্যকে দিলাম মানে শূন্যর সঙ্গে যোগ হবে, তাহলে 10 হয়ে গেল। শূন্য কেটে মাথার উপর 10 লেখো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। আর এখানে 7 দশক আছে, 7 থেকে 7 বাদ দিলে 0 হয়, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0, বাদিকে 0 কেটে দিলাম, তাহলে 105 টাকা। এই হলো উত্তর। তাহলে এইভাবে আমরা যোগ আর বিয়োগ, কোন ক্ষেত্রে যোগ হয়, কোন ক্ষেত্রে বিয়োগ হয়, আমরা সেটা শেখালাম আজকে। বেড়ে গেলে, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হবে, ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে কমে গেলে বিয়োগ হবে। একই অঙ্কের মধ্যে যোগ বিয়োগ থাকতে পারে, সেটুকু তোমাকে বুঝতে হবে, কোন ক্ষেত্রে যোগ হবে আর কোন ক্ষেত্রে বিয়োগ হবে। তুমি ভাষার মানেগুলো যদি বুঝতে পারো, অঙ্কের মানেটা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে অঙ্ক করতে পারবে। তাহলে তোমাকে বাংলাও ভালো করে শিখতে হবে, বাংলা ভাষার মানে, কথার অর্থগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজ এখানেই থাক।
আমরা কাল আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যোগবিয়োগ নিয়ে আলোচনা করলাম। আমরা অন্যদিন আবার গুণ ও ভাগের ধারণা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।